বাবার দর্শন করে এলাম ভেতর থেকে, জাস্ট অসাধারণ। মানে 11 ঘন্টা হাঁটা, 6 মাসের অপেক্ষা, এত ক্লান্তি, এত দুঃখ, এত যন্ত্রণা সব ভুলিয়ে দেওয়ার মতন দৃশ্য, অসাধারণ লাগলো। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা গৌরীকুণ্ড থেকে 11 ঘন্টা ধরে পায়ে হেঁটে পাহাড়ের দুর্গম রাস্তা পেরিয়ে প্রায় 22 কিলোমিটার পথ অতিক্রম করে কিভাবে পৌঁছলাম কেদারনাথ ধামে। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা কেদারনাথ ধামে পৌঁছানোর পর কিভাবে পুজো দিলাম, পুজো দেওয়ার আর কি ব্যবস্থা আছে, মূল মন্দিরের আশেপাশে দর্শনীয় স্থান আর কি আছে, ওখানকার থাকা খাওয়ার কি ব্যবস্থা আছে এবং পুনরায় কেদারনাথ ধাম থেকে পায়ে হেঁটে কিভাবে আমরা গৌরীকুণ্ডে ফিরে এলাম। ফাইনালি 11 ঘন্টা হাঁটার পর একদম মন্দিরের সামনে আমরা এসে উপস্থিত। একদম আলাদাই অনুভূতি। সবাই দেখো, ওই যে বাবার ঘর, কথা বলতে পারছি না, এতটা এক্সাইটেড, এতটা ক্লান্ত, জিভ জড়িয়ে যাচ্ছে, পা দুটো আড়ষ্ট হয়ে আসছে। এই বাবার ঘর, এই সেই জায়গা যার জন্য এতটা কষ্ট করে, এতটা পরিশ্রম করে আসা। জয় শ্রী কেদার, জয় ভোলেনাথ। গৌরীকুণ্ড থেকে যাত্রা শুরু হবার 1 ঘন্টা পর থেকেই একটি বরফের শৃঙ্গ আমরা দেখতে পেয়েছিলাম। সেই বরফের শৃঙ্গটি ধীরে ধীরে বড় হচ্ছিল, অর্থাৎ ক্রমশ আমরা তার সামনে এগিয়ে আসছিলাম। এখানে এসে দেখতে পেলাম সেই বিশালাকার বরফের শৃঙ্গের একদম পাদদেশেই কিন্তু অবস্থিত কেদারনাথ মন্দিরটি। আমরা মন্দিরে ফ্রেশ হই, চেঞ্জ করে এলাম। দেখো, দেখানো যাচ্ছে না, হয়তো ফ্রেমে পুরোটা আসছে না। এবার আমরা পুজো দিতে যাব, এখনই পুজো দিয়ে নেবো আমরা। পুজোর প্রয়োজনীয় সামগ্রী আপনারা আশপাশের দোকানগুলোতে পেয়ে যাবেন। কমপক্ষে 1 থেকে 150 টাকা থেকে শুরু। আমরা বিকেলে পুজো দিয়েছিলাম, পুজো পরদিন সকালেও দেওয়া যায়, সেক্ষেত্রে ভিড়টা একটু বেশি হয়। আর একটি স্পেশাল পুজো হয় প্রতিদিন রাত 12টা থেকে। 5500 টাকার বিনিময়ে 5 জন পুজো দিতে পারে। সেক্ষেত্রে 2 জন বা 3 জন হলেও কিন্তু ওই অ্যামাউন্টটাই পে করতে হয়। সেক্ষেত্রে একদম স্পেশাল পুজো, গর্ভগৃহে নিয়ে গিয়ে প্রত্যেককে পুজো দেওয়ানো হয়। তো এত দূর থেকে বাবার জন্য আসা, বাবাকে দেখতে আসা, মানে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা, খালি পায়ে এসছি, পাটা পুরো কনকন করছে। সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাবার মন্দিরের গর্ভগৃহের একদম সামনে এসে উপস্থিত হলাম। কিছুক্ষণের জন্য বিশ্বাসই হচ্ছিল না, একদম স্তম্ভিত হয়ে গেছিলাম। মন্দিরের পাশ থেকে একটি পুজোর ডালা কিনে নিয়েছিলাম, দাম পড়েছিল ওই 4 থেকে 500 টাকা মতন। সেটা নিয়েই পুজো দিতে চলে আসলাম। এবং এখানে কোনো দক্ষিণা নিয়ে কোনো জোরাজুরি করা হয় না। আপনি আপনার পছন্দ মতন ডালা কিনুন, আপনার পছন্দ দক্ষিণা দিন এবং বাবাকে দর্শন করুন, বাবার পুজো দিন। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই এইটুকুই দেখানো সম্ভব হলো। বাবার দর্শন করে এলাম ভেতর থেকে, জাস্ট অসাধারণ। মানে 11 ঘন্টা হাঁটা, 6 মাসের অপেক্ষা, এত ক্লান্তি, এত দুঃখ, এত যন্ত্রণা সব ভুলিয়ে দেওয়ার মতন দৃশ্য, অসাধারণ লাগলো। মন একদম পবিত্র হয়ে গেল, সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেওয়ার মতন। জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ, জয় শ্রী কেদার। মূল মন্দিরের বাদিকে একটি ছোট্ট মন্দির আছে, আমরা সেটিও দর্শন করলাম। আর মূল মন্দিরের মধ্যে রয়েছে পঞ্চপাণ্ডব, দ্রৌপদী এবং লক্ষ্মী ও নারায়ণের মূর্তি এবং তার সঙ্গে বাবা শ্রী কেদারনাথের মূর্তি। কেদারনাথ ধামের রহস্য উন্মোচন করতে গিয়ে বিভিন্ন পৌরাণিক কাহিনী কিন্তু শুনতে পাওয়া যায়। শোনা যায় আত্মীয় পরিজন এবং ভাতৃহত্যার পরে পঞ্চপাণ্ডব যখন
দ্রৌপদী সহযোগে স্বর্গে গমন করছিলেন, তখন শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে পরামর্শ দেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করার জন্য। পঞ্চপাণ্ডব কাশীতে গমন করেন, কিন্তু কাশীতে গিয়ে তারা দেখতে পান যে তাঁদের ওপর দেবাদিদেব মহাদেব রুষ্ট হয়ে কাশী থেকে আত্মগোপন করে নেন। তখন মহাদেব এই উত্তরাখণ্ডের গুপ্তকাশী নামে একটি জায়গায় নিজেকে লুকিয়ে রাখেন। গুপ্তকাশীতেও দেবাদিদেবকে পঞ্চপাণ্ডব খুঁজে না পেয়ে উত্তরাখণ্ডের এই ভূমিখণ্ডে এসে উপস্থিত হলেন। এই স্থানে দেবাদিদেব মহাদেব নন্দী অর্থাৎ ষাঁড়ের রূপ ধারণ করে প্রায় সহস্রাধিক ষাঁড়ের সঙ্গে বিচরণ করছিলেন। পঞ্চপাণ্ডব এত ষাঁড়ের ভিড়ে কিছুতেই দেবাদিদেবকে আলাদা করে চিনতে পারছিলেন না। অবশেষে দ্বিতীয় পাণ্ডব ভীম তার বিশাল দেহ ধারণ করলেন এবং তারই দূরদৃষ্টিতে তিনি চিনতে পারলেন মহাদেবকে। ভীম তার বিশাল দেহ নিয়ে সেই ষাঁড়টিকে ধরতে আসে এবং মহাদেব বুঝতে পেরে ভূমিতে প্রবেশ করতে থাকে, কিন্তু ভীম তার প্রচণ্ড শক্তিতে চেপে ধরায় শেষ পর্যন্ত সেই ষাঁড়ের কুচটি কিন্তু ভূমিতে প্রবেশ করতে বাধাপ্রাপ্ত হয় এবং সেই কুচটিই কিন্তু এই কেদারধামে বাবা কেদারের মূর্তিরূপে আজও পূজিত হয়ে আসছে। শোনা যায় দেবাদিদেব মহাদেবের দেহের অংশ আরও 4টি খণ্ডে বিভক্ত হয়ে এই আর্যাবর্তের 4টি স্থানে ভূপৃষ্ঠের ওপরে জেগে ওঠে। সেই 4টি স্থান এবং এই কেদারধাম একত্রে পঞ্চকেদার নামে পরিচিত। সেই পঞ্চকেদার হল কেদারনাথ, তুঙ্গনাথ, রুদ্রনাথ, মধ্য মহেশ্বর এবং কল্পেশ্বর। কেদারনাথে পাওয়া যায় মহাদেবের পৃষ্ঠদেশ, তুঙ্গনাথে হৃৎপিণ্ড এবং 2 বাহু, রুদ্রনাথে মুখমণ্ডল, মধ্য মহেশ্বরে দেবাদিদেবের নাভির অংশ এবং কল্পেশ্বরে শিবের জটা এবং চুল। এই যে এই বিশাল প্রস্তর খণ্ডটি দেখতে পাচ্ছেন, এইটি ভীমশিলা নামে পরিচিত। 2013-র প্রাকৃতিক দুর্যোগের ফলে যে বিশাল বন্যা হয়েছিল সমগ্র উত্তরাখণ্ড জুড়ে, তার ফলে এক বিশাল জলরাশি কিন্তু পাহাড়ের উপর থেকে নিচের দিকে নেমে আসছিল এবং তার ফলে সমস্ত উত্তরাখণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল। পাহাড়ের মধ্য থেকে এই বিশাল প্রস্তরখণ্ডটি ভেসে আসে এবং মন্দিরের ঠিক 2 হাত আগে এসে এই প্রস্তরখণ্ডটি হঠাৎ থমকে যায়। বিশাল জলরাশি এই প্রস্তরখণ্ডে বাধাপ্রাপ্ত হয় এবং মন্দিরের দুদিক দিয়ে বেরিয়ে যায়, যার ফলে এই বিশাল মন্দিরটি সুরক্ষিত থাকে। যেহেতু দ্বিতীয় পাণ্ডব ভীম প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে সৃষ্টির অন্ত পর্যন্ত তিনি এই পঞ্চকেদারকে রক্ষা করবেন, তাই তার নামানুসারে এই শিলাখণ্ডটির নাম দেওয়া হয় ভীমশিলা। আর অগণিত ভক্তবৃন্দ যারা কেদার দর্শনে আসে তারা প্রত্যেকেই কিন্তু এই ভীমশিলাকেও ভগবান জ্ঞানে পুজো করে। আর এই হলো সন্ধ্যাবেলার কেদারনাথ ধাম। এই সময় এই স্থানে সন্ধ্যা আরতি হয়। বিরাট জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এই সন্ধ্যা আরতি। শুধুমাত্র বিশ্বাস এবং ভক্তিকে পাথেয় করে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ প্রতিদিন ছুটে আসেন এই কেদারনাথ ধামে। এই যে মন্দিরের পাশে থাকার জন্য প্রচুর হোটেল আপনারা পেয়ে যাবেন, ক্যাম্প পেয়ে যাবেন। আমরা যে হোটেলটায় রয়েছি সেটা হলো মন্দির থেকে বেরিয়ে একদম ডান দিকে গিয়ে ওই যে দূরে গ্রিন কালারের দেখা যাচ্ছে হোটেল যোধপুর হাউস। এই হোটেলটাতেই আমরা রয়েছি। কেদারে আমরা এই হোটেলটাতেই রয়েছি, হোটেল যোধপুর হাউস। এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের আমি দিয়ে দিচ্ছি,
তোমরা যদি কেউ আসতে চাও একদম মন্দিরের পাশেই এই নাম্বারে তোমরা ডিরেক্ট কন্ট্যাক্ট করে অনলাইনে প্রি বুকিং করে নিতে পারো। যে হোটেলে আমরা স্টে করেছি তার রাতের ডিনার আর সকালের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। তো আমাদের ডিনারে দিয়েছে 4টে করে রুটি, তার সঙ্গে ভাত, একটা সবজি, ডাল, আচার। ঠিক আছে, আমরা সবাই একসঙ্গে বসে খাচ্ছি। এই যে ভাই প্রচণ্ড খিদে পায় সবসময়, ভাত বেশি খায়। আর এই হলো রাতের কেদারনাথ। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি রাত 8টা থেকে 8:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমরা প্রায় 9:30 10টা নাগাদ কিন্তু কেদারনাথ মন্দিরের আশপাশটা ঘুরে দেখছিলাম। একদম গা ছমছম করার মতন কিন্তু পরিবেশটা ছিল। আর এই হলো ভোরবেলার কেদারনাথ ধাম। সময় সকাল 5টা। সূর্য কিন্তু এখনও পুরোপুরি ভালোভাবে ওঠেনি। সূর্যের আভা শুধুমাত্র পাহাড়ের গাগুলো স্পর্শ করেছে এবং সেই শোভা এই কনকনে ঠান্ডার মধ্যে দেখতে কিন্তু আলাদাই তৃপ্তি অনুভূত হচ্ছে। আর আমরা চলে গেলাম সোজা বাবা ভৈরবনাথের মন্দিরে। কেদারনাথ মন্দিরের বাঁ পাশ দিয়ে এই ভৈরবনাথ বাবার মন্দির যাওয়ার রাস্তা আছে। আপনারা আমার এই ভৈরবনাথ বাবার মন্দিরের ভিডিও আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন, বা আমার চ্যানেলেও কিন্তু আলাদা করে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কেদারনাথ মন্দির থেকে ভৈরবনাথ মন্দির যেতে পায়ে হেঁটে সময় লাগে সব মিলিয়ে ওই ঘন্টাখানেক মতন। মন্দিরের একদম পিছন সাইডে যেদিকে ভীমশিলাটা আছে সেদিক থেকে একটা রাস্তা, এই রাস্তাটা দিয়েই সোজা চলে আসছে কিন্তু আদিগুরু শঙ্করাচার্যের সমাধি তথা মূর্তি। এখান দিয়ে রাস্তাটা গোল গোল হয়ে ঘুরে গেছে এরকমভাবে। 7ম এবং 8ম শতকে আদিগুরু শঙ্করাচার্য হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠা এবং পুনরুদ্ধারের জন্য তথা নবজাগরণের জন্য আর্যাবর্তের বিভিন্ন স্থানে এই হিন্দু মন্দিরগুলির পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। এই কেদারনাথ ধাম সহ আরও 4টি কেদার এবং আর্যাবর্তের আরও অনেক হিন্দু মন্দিরের কিন্তু তিনি পুনরুদ্ধার করেছিলেন। তাই তো এই সমাধি এবং এই আদিগুরু শঙ্করাচার্যের মন্দির এবং মূর্তি মানুষের কাছে এত পবিত্র। বাবাকে সেইবার মতন দর্শন করে আমরা বাবার থান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের সব দেখো, সব টিমসরা একটু লাগেজগুলো দেখিয়ে দাও। আমরা এখন এই লাগেজগুলো নিয়ে পাহাড় থেকে নামবো। আমার সঙ্গেও প্রচুর বড় লাগেজ আছে। বাবা যদি চায় আবার আসতে পারবো বাবার কাছে। আপাতত আজকের মতন বাবাকে বিদায় জানিয়ে নিজের গন্তব্যে ফিরে যাওয়া। বাবার কেদারনাথ ধাম থেকে ফিরে আসার সময় কিন্তু মনটা সত্যিই খুব ভারাক্রান্ত হয়ে গেছিল। মন তো মানতে চায় না, কিন্তু ফিরতে তো হবেই, কিছু করার নেই। শুধু সঙ্গে করে এনেছিলাম প্রচুর ভালো মুহূর্ত। আমরা আজ কেদারনাথ থেকে ফিরছি, পথের মাঝে একটু রেস্ট নিচ্ছি, বসছি, একটু জুস খাচ্ছি, আর এদিকের ভিউটা দেখাচ্ছি। দেখো সব ঘোড়া পিঠু করে সব যাচ্ছে। দেখো ওই রাস্তা থেকে আমরা নেমে এলাম, এখন এখানটা বসেছি, আমি আছি, আমার সঙ্গে আছে হলো। তো আমরা একটু রেস্ট নেবো, জুস খাবো, বেশি ভারী খাবার কিছু খাবো না, তারপরে আবার হাঁটা শুরু করবো। গৌরীকুণ্ড হচ্ছে এই পাহাড়টাতে, আর কেদারনাথ হচ্ছে এই পাহাড়টাতে। ওই যে ওপরের রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তাটা ধরে আমরা আস্তে আস্তে নিচে আসলাম। এসে এখান থেকে ওই পাহাড় থেকে আমরা এদিকের পাহাড়ে আসার জন্য এই ব্রিজটা ব্যবহার করলাম। এখন আমরা মোটামুটি 50%-এর বেশি রাস্তা ক্রস করে গেছি। এই যে মানুষ পিঠুতে যাচ্ছে, দেখো পিঠুতে যাচ্ছে, এগুলোকে পিঠু বলা হয়, তোমরা এগুলোও বুক করতে পারো।
হাঁটার প্রবলেম থাকে, পিট্টু আছে, পালকি আছে, ঘোড়া আছে, হেলিকপ্টার আছে, বা লাস্ট অপশান হচ্ছে পায়ে হেঁটে যাওয়া, যেটা মনে হয় আমার মতে সবচেয়ে পুণ্য অর্জন করা যায়। এটা অফিসিয়াল ঘোড়া বুকিংয়ের জায়গা, প্রচুর ঘোড়া এখানে দাঁড়িয়ে থাকে। এখান থেকে প্রপার রেটটা পাওয়া যায়, পরে যত উপরে উঠবে রেট কিন্তু ভুল ভালোতে থাকে। তাই যারা মনে করছো ঘোড়ায় যাবে, আগে থেকে এখান থেকে বুকিংটা করে নিতে পারো। ফাইনালি আমরা আমাদের কেদারনাথ ট্রেক কমপ্লিট করলাম। এই সেই তরুণ যেখান থেকে জার্নি শুরু হয়েছিল, যেখান থেকে ধরা হয় যে অফিসিয়ালি কেদারনাথের যাত্রা শুরু হয় গৌরীকুণ্ড থেকে। আমরা তরুণের এই পাশটা রয়েছি, ক্রস করলেই আমরা কিছুক্ষণের মধ্যে হোটেলে পৌঁছে যাব। যাদের সঙ্গে জার্নি স্টার্ট হয়েছিল তাদেরকে দেখাই। কেমন ছিল তোমাদের জার্নি? অনবদ্য কঠিন। আমরা প্রচণ্ড এক্সস্টেড, এক্স্যাক্টলি প্রচণ্ড এক্সস্টেড আমরা। তো আমরা এখন আস্তে আস্তে হোটেলের দিকে যাব। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা গৌরীকুণ্ড থেকে পায়ে হেঁটে এবং গাড়িতে করে কিভাবে সোনপ্রয়াগ পৌঁছলাম, এবং সোনপ্রয়াগ থেকে গাড়ি করে চোপতা ভ্যালি হয়ে কিভাবে আমরা তুঙ্গনাথ মন্দিরের ট্রেকের জন্য পৌঁছে গেলাম। সেখান থেকে আমরা তুঙ্গনাথ মন্দিরে প্রত্যেকে সবাই মিলে ট্রেক করে উঠলাম, এবং পরদিন সকালে কিন্তু আমরা বাবা তুঙ্গনাথ মন্দিরে বাবা তুঙ্গনাথকে দর্শন করলাম, কিভাবে পুজো দিলাম। পরদিন ভোরে আমরা পৌঁছে গেলাম চন্দ্রশিলায়। এই সমস্ত ভিডিও কিন্তু আপনারা পরবর্তী এপিসোডগুলোতে দেখতে পাবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।